শিক্ষার্থীরা আমরা চলে আসলাম একটি লাইভ স্ট্রিমিং ক্লাসে। এখন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি, ডাটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কোনটি? প্রধান মাধ্যম হলো মূলত দুটি, একটি হলো তার মাধ্যম, একটি হলো তারবিহীন মাধ্যম। সেজন্য এই দুটো মাধ্যমের কথা আমরা মনে রাখবো। ডাটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম দুটো। লাইভ স্ট্রিমিং ক্লাসে এখন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি, ডাটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কোনটি? দ্বিতীয় যে প্রশ্নটি আমরা এখন আলোচনা করব সেটি হলো ব্যান্ডউইথের অপর নাম কি? ব্যান্ডউইথের অপর নাম হলো মূলত ডাটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ড স্পিড। এই দুটোই কিন্তু ব্যান্ডউইথের অপর নাম। এই দুটো নামে ব্যান্ডউইথকে ডাকা হয়। পরবর্তী প্রশ্নটি আমরা পেয়েছি সেটি হলো বিপিএস এর পূর্ণরূপ কোনটি? বিপিএস এর পূর্ণরূপ হলো বিট পার সেকেন্ড। এরপর আমরা জেনে নিব ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যান্ডউইথের একক হিসেবে বিপিএস ব্যবহৃত হয়। এছাড়াও বিপিএস এর ক্ষেত্রে আরও কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। 1 বাইট সমান কত বিট, 1 কিলোবাইট সমান কত বাইট, 1 মেগাবাইট সমান কত কিলোবাইট, 1 গিগাবাইট সমান কত এবং 1 টেরাবাইট সমান কত গিগাবাইট, এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। টেক্সট এবং ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? টেক্সট এবং ছবি পাঠানোর প্রযুক্তি হলো এসএমএস। মনে রাখবা, টেক্সট এবং ছবি পাঠায় এসএমএস এর মাধ্যমে। এসএমএস এর পূর্ণরূপ শর্ট মেসেজ সার্ভিস, এমএমএস এর পূর্ণরূপ মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, এগুলো আমরা জানি। নিচের উদ্দীপকটি পরে আমাদেরকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হলো, মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতিসম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়। উদ্দীপকের সার্ভিসটির নাম কি? সার্ভিসটির নাম হলো ক্লাউড কম্পিউটিং। যেহেতু সে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়, এটি একটি ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য। উচ্চ গতিসম্পন্ন কম্পিউটার সুবিধা পাওয়া যায়, এটিও ক্লাউড কম্পিউটিংয়ের একটি বৈশিষ্ট্য। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। উদ্দীপকটি পরে একই উদ্দীপক থেকে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকের সার্ভিসটির কী কী বৈশিষ্ট্য আছে? লাইসেন্স ফি প্রয়োজন হয় না, রক্ষণাবেক্ষণ খরচ নেই, ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না। এই দুটোর মধ্যে 2 এবং 3 নাম্বার, রক্ষণাবেক্ষণ খরচ নেই এবং ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না। লাইসেন্স ফি কিন্তু প্রয়োজন ক্লাউড কম্পিউটিংয়ের জন্য। এরপর ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আরও একটি বড় নোট এখানে দেওয়া হয়েছে। অবকাঠামোগত সেবারা দিয়ে থাকে, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, সফটওয়্যার ভিত্তিক সেবা, নেটওয়ার্ক ভিত্তিক সেবা, এবং এগুলো যে 4 প্রকার সেবা, এর পাশাপাশি ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে 3 প্রকার প্রধানত। একটি হলো পাবলিক ক্লাউড, একটি হলো প্রাইভেট ক্লাউড, একটি হলো হাইব্রিড ক্লাউড। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। উদ্দীপকটি পরে উত্তর দেব। মাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, বর্তমানে সে এক ধরনের সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পায়। তোমরা মনে হয় উদ্দীপকটি পড়ে বুঝে ফেলছো, এখানেও কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের কথা বলা হয়েছে। উদ্দীপকটির ক্ষেত্রে যে সুবিধাগুলো সেগুলো আমরা এখানে লিখেছি। রিমোট সার্ভারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, রক্ষণাবেক্ষণ খরচ নেই। এই দুটোও কিন্তু আমাদের মনে রাখতে হবে ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য হিসেবে। কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার? ম্যাশ টপোলজি। তোমরা জানো ম্যাশ টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে, তাই এখানে সবচেয়ে বেশি তারের প্রয়োজন হয়। ম্যাশ টপোলজি সম্পর্কে এখানে আরও বিশাল নোট দেওয়া হয়েছে, সেটা তুমি স্ক্রিনশট নিয়ে তোমরা পড়তে পারো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডাটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন? রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডাটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন সবচেয়ে বেশি? রিয়েল টাইম ট্রান্সমিশন বলতে মূলত আইসোক্রোনাস ট্রান্সমিশনকে বোঝায়। আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড হলো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস পদ্ধতির একটি সমন্বিত রূপ। এটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মতো কোনো প্রকার প্রাথমিক স্টোরেজ ডিভাইস ব্যবহার না করে, আবার সিনক্রোনাসের মতো ব্লক বা প্যাকেট আকারে বা ফ্রেম আকারে ডাটা ট্রান্সমিশন করে। এখানে দুটো ব্লক ট্রান্সফারের মধ্যবর্তী সময়কাল প্রায় সর্বনিম্ন রাখা হয়। ব্যবহার হলো অডিও, ভিডিও কল, ভিডিও কনফারেন্স, লাইভ টিভি সম্প্রচার, ভিডিও স্ট্রিমিং, এই সমস্ত ক্ষেত্রে মূলত এটি ব্যবহার করা হয়। আমরা এখানে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস এই 3 প্রকার ট্রান্সমিশন মেথড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কোনটাতে কী প্রয়োজন হয় এবং কোনটার ক্ষেত্রে কী সুবিধা অসুবিধা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে কিন্তু তোমাদের গ এবং খ নম্বর প্রশ্ন আসে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন। একটি কলেজের শিক্ষক আইসিটি ল্যাবের সকল কম্পিউটারকে কম্পিউটারের আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনায় তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করছেন। এখানে কোন ধরনের প্রশ্নটি দেওয়া হয়েছে? উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের? একটি কলেজের সকল কম্পিউটারকে ইনি একত্রিত করবেন। তো একই বিল্ডিংয়ের বা পাশাপাশি কয়েকটি ভবনের মধ্যে যখন কম্পিউটারগুলোকে সংযুক্ত করা হয় তখন লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়। তাহলে এখানে LAN অ্যান্সার সঠিক হবে। একই উদ্দীপক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য কী? তোমরা আবার প্রশ্নটি পড়ো। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করেছেন।
পেঁচানো তার হলো টুইস্টেড পেয়ার কেবল, তোমরা জানো, এবং সেটির বৈশিষ্ট্য হলো 2 এবং 3 নম্বর। 100 মিটারের বেশি দূরত্বে ডাটা প্রেরণ করা যায় না। ব্যান্ডউইথ 100 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে। টুইস্টেড পেয়ার কেবলের আরও কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এগুলো আমরা জানবো। পরবর্তী প্রশ্নটি আমরা চলে যাচ্ছি, নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? অর্থাৎ ওয়্যারলেস ম্যানের উদাহরণ হলো ওয়াইম্যাক্স, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটি কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটিকে যখন তারবিহীনভাবে তৈরি করা হয় তখন তাকে ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। এখানে ওয়ামেন এবং ওয়াইম্যাক্স, ওয়াইফাই, ব্লুটুথ প্রত্যেকটি কোনটি কত ব্যান্ডউইথ, কোনটির IEEE স্ট্যান্ডার্ড কত, সে বিষয়ে একটি নোট দেওয়া হয়েছে, এটি তোমরা মনে রাখবে। কোন প্রজন্মের মোবাইল ফোনের মাধ্যমে 4K টিভি উপভোগ করা যায়, সেটি তোমরা জানো। পঞ্চম প্রজন্মের মোবাইলের মাধ্যমে 4K টিভি উপভোগ করা যায়। পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের আরও কিছু বৈশিষ্ট্য এখানে দিয়েছি, সেগুলো তোমরা পড়তে পারো। আমরা পরবর্তী প্রশ্ন, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য যে ডিভাইসটি প্রয়োজন সেটি হলো গেটওয়ে। গেটওয়ের বিভিন্ন বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা আছে কোন পদ্ধতিতে, বা সেটির সুবিধা কি? প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে নেটওয়ার্ক সুইচিং, প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে ডাটা ট্রান্সমিশন, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা আছে। সেটি হলো এর গতি 3G এর তুলনায় 50 গুণ বেশি, আর একটি হলো এটি LTE বা লং টার্ম ইভ্যালুয়েশন স্ট্যান্ডার্ডে কাজ করে। এটি হলো ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক যে নেটওয়ার্ক তার বৈশিষ্ট্য। কার উপরে? প্যাকেট সুইচিং বা সার্কিট সুইচিং যে নেটওয়ার্ক তার পরিবর্তে যখন ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করা হয় তখন এই সুবিধাগুলো পাওয়া যায়। এরপরে ম্যাশ টপোলজিতে সকল নোডের জন্য তারের সংখ্যা নির্ণয়ের ফর্মুলা আমরা জানা রাখবো। n-1 ডিভাইডেড বাই 2, এটি হলো একটি ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। 10^5 নিচের কোনটি? থিকনেটকে বলা হয় 10^5 নেটওয়ার্ক। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সেটি হলো নেটওয়ার্কে ব্যবহৃত কেবল দু প্রকার, একটি হলো থিন নেট কোএক্সিয়াল কেবল, আর একটি হলো থিক নেট কোএক্সিয়াল কেবল। কোনটি 10 কত সেটি মনে রাখবে, একটি 10^2 আর একটি 10^5। এছাড়াও সিঙ্গেল SMS মোড এর প্রচলন কোন ক্ষেত্রে হয়? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এই যে অনেক ধরনের ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। সিঙ্গেল SMS মোড হলো ইউনিকাস্ট মোড। একজন প্রেরক একজন প্রাপক থাকলে তখন তাকে ইউনিকাস্ট মোড বলা হয়। একজন প্রাপক এবং একজন প্রেরক এবং একজন প্রাপক, এটিকে 1-to-1 ডাটা ট্রান্সমিশন নামেও অভিহিত করা হয়। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স সবই কিন্তু ইউনিকাস্ট, একমুখী। এরপরে হলো টেলিফোন, ফ্যাক্স, টেলিফোন, খেলনা, ওয়াকিটকি, সিঙ্গেল মোড SMS এর ক্ষেত্রে এই মোডটি ব্যবহার করা হয়। প্রোটোকল কনভার্টার কোনটিকে বলা হয়? সেটি হলো গেটওয়েকে প্রোটোকল কনভার্টার বলা হয়। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সমূহকে যুক্ত করে এটি, এবং একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সমূহকে যুক্ত করা হলো রাউটার। তাই গেটওয়ে কোনটি সেটি মনে রাখবে। কোনো চ্যানেলের ভেতর দিয়ে 4 সেকেন্ডে 32 বিট ডাটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? শিক্ষার্থীরা এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি একেবারেই সহজ। যত kbps স্পিড দেয়া থাকবে এবং যত সেকেন্ড দেয়া থাকবে, এই 4 সংখ্যা দিয়ে 32কে ভাগ করলে যে অ্যান্সারটি আসে সেটি হলো তার বিপিএস বা বিট পার সেকেন্ড স্পিড। 4 সেকেন্ডে যদি 32 বিট ডেটা যায়, 1 সেকেন্ডে 8 বিট ডেটা যাবে। এখন এখানে যদি সংখ্যা আরেকটি দেওয়া হয়, এখানে যদি সময় আরেকটি দেওয়া হয়, তখন এই সময় দিয়ে যখন আমরা যে ডাটা ট্রান্সমিশনের যে ব্যান্ডউইথ সেটিকে যখন আমরা ভাগ করব তখন বিপিএসটি আমরা পেয়ে যাব। একক সময়ে পরিবাহিত ডেটা পরিমাণকে ব্যান্ডউইথ বলা হয়, এটি বিপিএসে কাউন্ট করা হয়। কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেড প্রথা চালু হয়েছে? প্রিপেড প্রথা চালু হয় দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের ক্ষেত্রে। আমরা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের আরও কিছু বৈশিষ্ট্য এখানে দিয়েছি, সেগুলো তোমরা পড়বে। এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি? সেটি হলো 4 Mbps স্পিড যখন থাকে তখন এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিস চালু করা যায়। কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি? সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডের মাধ্যমে, এখানে মোড এবং মেথড কিন্তু ভিন্ন। তোমরা আবার কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডাটা ট্রান্সমিশনকে এটি কিন্তু যদি অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস হিসেব করা হয় তখন কিন্তু কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে যে ডাটা ট্রান্সমিশন মোড সেটি হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। আর মোড যখন বলা হবে তখন সেটি হলো সিমপ্লেক্স মোড, কারণ কিবোর্ড থেকে ডাটা কম্পিউটারে যায়, কম্পিউটার থেকে কোনো ডাটা কিবোর্ডে ফিরে আসে না, সেজন্য এটি একমুখী ডাটা কমিউনিকেশন, তাই এটাকে সিমপ্লেক্স মোড বলা হয়। মোড মানে হলো ধিক, আর মেথড হলো পদ্ধতি। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সিমপ্লেক্স মোডের উদাহরণ আরও কি আছে? জয়স্টিক একই ধরনের সিমপ্লেক্স মোডের উদাহরণ। এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে।
ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে? ক্লাউড কম্পিউটিং সুবিধা প্রদান করে হলো যে দুটো সেখানে দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস এবং প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। 1 নাম্বার এবং 3 নাম্বার হলো সঠিক উত্তর। এছাড়াও আরও কি সেবা দিয়ে থাকে সেগুলোর নাম এখানে সব লেখা আছে। এই 5টি সেবার কোনোটির সাথে কিন্তু 2 নম্বরটির মিল নেই, তাই 2 নম্বরটি ভুল উত্তর। রাজিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তার অফিসে 15 এমবিপিএস ব্যান্ডউইথ ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়। এক্ষেত্রে সার্ভিসটি রাজেন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন? যেহেতু 15 এমবিপিএস, তাহলে ভিডিও কনফারেন্সিং তিনি ব্যবহার করবেন, কারণ 4 এমবিপিএস হলেই ভিডিও কনফারেন্সিং করা যায়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সেটি হলো কোন ধরনের সার্ভিসের জন্য কেমন ব্যান্ডউইথ প্রয়োজন, তার একটি নোট এখানে দেওয়া হয়েছে, সেটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরবর্তী প্রশ্নটি হলো রাজিন একই উদ্দীপক থেকে প্রশ্ন দেওয়া আছে, ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি তিনি ব্যবহার করবেন সেটি কোন ধরনের মাধ্যম? এখানে তিনি কোক্সিয়াল কেবল ব্যবহার করতে পারেন, টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করতে পারেন, কিংবা ফাইবার অপটিক কেবলও তিনি ব্যবহার করতে পারেন। পরবর্তী প্রশ্ন, আমরা নিচের কোনটি নন মেটালিক কেবল? নন মেটালিক কেবল হলো ফাইবার অপটিক কেবল, এটিকে নন মেটালিক কেবল বলা হয়। এটি কাচের ফাইবারের মাধ্যমে তৈরি করা হয়, তাই এখানে কোনো মেটালের ব্যবহার নেই। সিলিকা, কাচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি এবং আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডাটা আদান প্রদান করার জন্য যে কেবল ব্যবহার করা হয় তাকে ফাইবার অপটিক কেবল বলে। কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত। এখন প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের ব্যবহৃত ডিভাইস কি করতে পারে? সেটি হলো ডাটা সংঘর্ষের সম্ভাবনা কমায় এবং ডাটা ফিল্টারিং করতে পারে। 8টি কম্পিউটারকে একটি ডিভাইসের অধীনে যুক্ত করেছে। একটি ডিভাইস দিয়ে যুক্ত করলে সেই ডিভাইসটি সুইচ অথবা হাব হবে, সেক্ষেত্রে আমরা তাদের বৈশিষ্ট্য হিসেবে পাই সেটি হলো ডাটা সংঘর্ষের সম্ভাবনা কমায় যদি আমরা সেখানে সুইচ ব্যবহার করি। ডাটা ফিল্টারিংও করতে পারে সুইচ, হাব কিন্তু নয়। তো এখানে সুইচ এবং হাব কোনোদিন নাম উল্লেখ করা হয় নাই, তবে একাধিক কম্পিউটারকে যদি আমরা একটি ডিভাইসের মাধ্যমে যুক্ত করি সেখানে সুইচ অথবা হাব ব্যবহার করা যায়। তো হাবের বৈশিষ্ট্য হিসেবে আমরা প্রথম দুটোর কথা উল্লেখ করেছি। এরপরে হলো ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত? ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হলো 2.45 গিগাহার্টজ, সেটি আমরা মনে রাখবো। এছাড়াও কোন ব্লুটুথ সম্পর্কে এখানে আরও নোট দেওয়া হয়েছে সেটা আমরা জেনে রাখবো। 10টি কম্পিউটারকে ম্যাশ নেটওয়ার্কের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? সেটি n*n-1 ডিভাইডেড বাই 2, ওই ফর্মুলা ব্যবহার করলে কিন্তু 45 অ্যান্সার পাওয়া যাবে। রেডিও টেলিভিশন, এখানে আরেকটু স্লাইড যেটা দিয়েছে তোমাদের কনফিউশন তৈরি হতে হবে, স্কিপ করে চলে গেলাম, কারণ এখানে IEEE স্ট্যান্ডার্ড কত, ব্লুটুথের, ওয়াইফাইয়ের এবং ওয়াইম্যাক্সের, কিংবা ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, স্পিড কত, রেঞ্জ কত এবং নেটওয়ার্ক কোনটি কী ব্যবহার করে সেটি সম্পর্কে একটি শর্ট নোট এখানে দেওয়া হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রেডিও এবং টেলিভিশন সম্প্রচার কোন ধরনের ডাটা কমিউনিকেশন মোড? সেটি হলো ব্রডকাস্ট। ব্রডকাস্ট হলো মূলত একজন প্রেরক থেকে নেটওয়ার্কের আওতাভুক্ত সবাই যখন ডাটা গ্রহণ করে সেটাকে ব্রডকাস্ট মোড বলা হয়। ব্রডকাস্টের ক্ষেত্রে SMS, MMS, ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এগুলো সব মাল্টিকাস্টের উদাহরণ। ইউনিকাস্টের উদাহরণ কি এবং ব্রডকাস্টের উদাহরণ কি এগুলো সব এখানে দেওয়া হয়েছে, পাশাপাশি সবগুলো উদাহরণ একসাথে দিয়েছি, তোমরা সেটা পড়ে রাখবে। চ্যাটিং এবং SMS ব্যবহৃত হয় ডাটা ট্রান্সমিশন মোড কোনটিতে? ব্রডকাস্ট মোডে মূলত চ্যাটিং এবং গ্রুপ SMS এর মাধ্যমে যোগাযোগ করা যায় ব্রডকাস্ট মোডে। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে? সেটি হলো 4র্থ প্রজন্ম থেকে ইন্টারনেট নেটওয়ার্ক ভিত্তিক প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের প্রচলন শুরু হয়। 4র্থ প্রজন্মের প্রধান বৈশিষ্ট্য হলো সুইচিং সার্কিট বা প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক, এটিকে LTE বা লং টার্ম ইভ্যালুয়েশন বলা হয়। এটি IP বেসড নেটওয়ার্ক নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, নিচের উদ্দীপকটি পরে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হলো এই যে কেবলটি তোমরা দেখতে পাচ্ছ সেটি যে কেবল তার আসলে নাম সম্ভবত এখানে জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্নটি এখানে দেওয়া হয়নি। কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট রয়েছে, সেটি হলো ফাইবার অপটিক কেবলের। এই ফাইবার অপটিক কেবল হলো এই পাশেরটি। আমরা কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি অন্য প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে? প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে যেই প্রোটোকল, সেটি হলো যেই টপোলজি, সেটি হলো ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারের সাথে অন্য সকল কম্পিউটারের সংযোগ থাকে, এটি হলো ম্যাশ টপোলজির উদাহরণ। উদ্দীপকের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি পাঠানো যায়, স্বল্প দূরত্বে হাই স্পিড ট্রান্সমিশন করা যায়, এতে ব্যবহৃত প্রযুক্তিটি সুলভ এবং সহজ হয়ে থাকে। এখানে 1, 3 সঠিক উত্তর, সেটি হলো
তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি প্রেরণ করা যায় এবং প্রযুক্তিটি সহজ সুলভ হয়ে থাকে। আমরা পরবর্তী প্রশ্ন পাবো যেটি, সেটি হলো তার দিয়ে 10টি কম্পিউটার যুক্ত করে। আমি উদ্দীপকটি একটু সংক্ষেপে পড়ছি। একজন কলেজ শিক্ষক তিনি তার দিয়ে 10টি কম্পিউটারকে যুক্ত করে। এরপর দেখা গেল একটি কম্পিউটার নষ্ট হওয়ার সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে যায়। এক্ষেত্রে প্রশ্ন দেওয়া হয়েছে উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে। যেহেতু তার দিয়ে সবগুলো কম্পিউটারকে যুক্ত করেছেন এবং একটি তার নষ্ট হলেই সম্পূর্ণ নেটওয়ার্কটা অচল হয়ে যাচ্ছে, বা একটি কম্পিউটার নষ্ট হলেই সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে যায়, তাহলে এটি হলো মূলত রিং টপোলজি। রিং টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার নিকটস্থ দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে, সেক্ষেত্রে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যায়। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হলো পিকোনেট, আমরা জেনে রাখবো। পিকোনেটের কয়েকটি বৈশিষ্ট্য বা ব্লুটুথের কয়েকটি বৈশিষ্ট্য এখানে আমরা দিয়েছি। পরবর্তী প্রশ্ন, কোন নেটওয়ার্ক টপোলজিতে সর্বাধিক কেবল প্রয়োজন? এটি আমরা জানি, সর্বাধিক কেবল প্রয়োজন হলো মেশ টপোলজিতে। মেশ টপোলজির বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়? ডাটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, অর্থাৎ ডেটা অবশ্যই যোগাযোগ করতেই হবে, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কনফার্মলি যেতে হবে, সেটি হলো মেশ টপোলজি। সামিহা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করলো তার দ্বারা সফটওয়্যার সংক্ষেপ বা আপডেট হয়, উচ্চগতি সম্পন্ন কম্পিউটার সুবিধা পাওয়া যায়। এটি হলো মূলত ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য এখানে আমরা আগেও পড়েছিলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একই উদ্দীপক থেকে প্রশ্ন দেওয়া আছে, সার্ভিসটি পেতে হলে কী ধরনের সার্ভিসটির ক্ষেত্রে কোন কোনটি প্রযোজ্য? এখানে হলো ব্যবহার অতিরিক্ত মূল্য দিতে হয় না, রক্ষণাবেক্ষণ খরচ নেই, আমরা ফ্রিতে কিন্তু ক্লাউড কম্পিউটিং ব্যবহার করতে পারি, নিরাপত্তার ঝুঁকি নাই, এটি ঝুঁকি আছে, তাই এটি সঠিক উত্তর নয়। এসএমএস এর মোড কোনটি? এসএমএস মোড না, আসলে প্রশ্নটি হবে এসএমএস কোন প্রজন্ম? আমরা প্রশ্নটি স্কিপ করব, এই প্রশ্নটি একটি ভুল আছে। আমরা পরবর্তী প্রশ্ন, কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের যাত্রা শুরু হয়? ভিডিও কলের যাত্রা শুরু হয় মূলত তৃতীয় প্রজন্মের মোবাইলে। আমরা প্রথম প্রজন্মে এক ধরনের বৈশিষ্ট্য, দ্বিতীয় প্রজন্মের এক ধরনের বৈশিষ্ট্য এবং তৃতীয় প্রজন্মের এক ধরনের বৈশিষ্ট্য। তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আমরা 3G যখন আসছে তখন থেকে কিন্তু ভিডিও কলে কথাবার্তা বলতে পারি, তাই 3G হলো তৃতীয় প্রজন্ম এবং তখন থেকে ভিডিও কলের যাত্রা শুরু হয়। ডাটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোন ট্রান্সমিশন মেথডে? সেটি হলো আইসোক্রোনাস। আইসোক্রোনাসে কিন্তু সবচেয়ে কম সময়ে ডাটা ট্রান্সমিশন হয় এবং ডিলে টাইমটা সর্বনিম্ন। গ্রিন ফোন বলা হয় সিডিএমএ টেকনোলজিকে, এটি আমরা মনে রাখবো। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়? টেলিফোনে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। ন্যারো ব্যান্ডের ব্যবহার, ভয়েস ব্যান্ডের ব্যবহার এবং ব্রডব্যান্ডের ব্যবহার নিয়ে এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, স্লাইড দেওয়া, নোট দেওয়া হচ্ছে, সেটি আমরা পড়ব। ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? ব্যান্ডউইথ মাধ্যমের উপর নির্ভর করে। এবং আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কোনটি ব্যবহার করা যায়? কেন্দ্রীয় ডিভাইস হিসেবে আসলে সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব, সুইচ তিনটি ব্যবহার করা যায়। এগুলো কিন্তু হাবের প্রকারভেদ সক্রিয়, নিষ্ক্রিয়, আর সুইচও কিন্তু নেটওয়ার্ক করার জন্য ব্যবহার করা হয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ব্রডকাস্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেডিও ওয়েভ। অপটিক্যাল ফাইবার ডাটা আদান প্রদান করে কোনটি ব্যবহার করে? অপটিক্যাল ফাইবার ইনফ্রারেড রে ব্যবহার করে ডেটা আদান প্রদান করে। অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে, কোর, ক্লেট এবং জ্যাকেট অপটিক্যাল ফাইবারে থাকে। এর ব্যাস কত দেওয়া আছে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়া অপটিক্যাল ফাইবার ব্যবহার করে। উচ্চ গতির নেটওয়ার্কের ব্যাকবোন তৈরিতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ কথা। এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ। আমরা শীঘ্রই ফিরবো অন্য একটি বোর্ডের এমসিকিউ শর্ট সাজেশন নিয়ে। স্টপ কোথায়?